ওবায়দুল কাদের সাহেব যদি উস্কানি না দিতেন এবং আজকেও যে চরম উস্কানি দিয়েছেন, আজকেও যদি পাড়াই মহল্লায় উনি প্রস্তুতি নিতে বলেছেন, কেন পাড়াই মহল্লায় প্রস্তুতি নিতে বলবেন? এমনি পাড়াই মহল্লায় ঘটনাটা ছড়িয়ে গেছে, পাড়াই মহল্লায় তোমার ইউনিফিকেশন দরকার। অস্ত্র হাতে গুলি করলো আমার নিরস্ত্র ছাত্রদের প্রতি, তাকে কি এখন পর্যন্ত আইনের আওতায় আনা হয়েছে? যারা লাঠি নিয়ে বীর দর্পে হামলা করলো, শত শত ছেলেমেয়েদেরকে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসারত অবস্থায় ছাত্রদের প্রতি যারা হামলা করলো, তারা কারা? তারা তো সরকার দলের ছাত্র সংগঠন, সাধারণ ছাত্র। তখন তারা ক্যাম্পাস থেকে পালিয়ে গিয়েছে, আবারও বলছে ক্যাম্পাস থেকে পালিয়ে গিয়েছে, এটা তাদের কৃতকর্মের ফল। কিন্তু আপনি আপনার মতের সাথে একমত না হলেই আপনি একটা ট্যাগ মার্ক রাজাকারে লাগিয়ে দেবেন। যাদের জন্ম 80 সনে, যাদের জন্ম 90-এর দশকে, তাদেরকে আপনি রাজাকার লাগিয়ে দেবেন। স্কুল কলেজের ছাত্ররা আপনি রাজাকার বলে দেবেন, এটা তো হয় না। শিক্ষক, আমার কাজ সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলা। আমার কাজ নয় রাজনীতি করা। নোংরা রাজনীতিতে আমার গা ভাসানোর কোনো দরকার নেই। আমি যেটা দেখেছি, যেটা শুনেছি, যেটা পত্রিকায় এসেছে, যা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যারা মোকাবেলা করছে, ফেস করছে, যেটা সত্য মনে হয়েছে সেটি আমার বক্তব্যে বলেছি। মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যের পরে আইন শৃঙ্খলা বাহিনীকে আমি দায়িত্বশীল আচরণ করতে আহ্বান জানিয়েছি। পাশাপাশি আমি আমার ছাত্রদেরকে অসহিংস আচরণ করার দাবি জানিয়েছি। তাদেরকে কোনো উস্কানিতে পা নেওয়া দেওয়ার জন্য আহ্বান। আমার বিবেক অত্যন্ত পরিষ্কার, এবং বিবেক পরিষ্কার বলেই সত্যকে সত্য বলতে কখনো ভয় পাই না। আমি রাজনীতি করি না, রাজনীতি করার প্রয়োজনও হয় না এই সত্যকে সত্য বলার জন্য। আমি আবারও দায়িত্ব নেই বলি, ওবায়দুল কাদের সাহেব যদি উস্কানি না দিতেন এবং আজকেও যে চরম উস্কানি দিয়েছেন, আজকেও যদি পাড়াই মহল্লায় উনি প্রস্তুতি নিতে বলেছেন, কেন পাড়াই মহল্লায় প্রস্তুতি নিতে বলবেন? এমনি পাড়াই মহল্লায় ঘটনাটা ছড়িয়ে গেছে, পাড়াই মহল্লায় তোমার ইউনিফিকেশন দরকার, আমার বন্ধুত্ব দরকার, আমার ঐক্য দরকার, আমার সিমেন্টিং দরকার ভাইয়ে ভাইয়ে। সেই জায়গায় না করে আপনি বলতেন পাড়াই মহল্লায় প্রস্তুতি নেবেন। প্রস্তুতি নিয়ে করবেনটা কি? সারা বাংলাদেশে এই কথা বলার পরে আজকে আন্দোলনকারী ছাত্রদের উপরে কারা লাঠি ছোটানে হামলা করেছে, আমি তার বিরুদ্ধে বলবো না? এই ছাত্র কোটা সংস্কার আন্দোলনে কেউ যদি সহিংস আন্দোলন করে থাকে, তাকেও নিরপেক্ষ তদন্ত করে তাকে আইনের আওতায় নিয়ে এসে আমি দাবি জানাচ্ছি। এখানে আমার যে ছাত্রী বোনদেরকে নির্মম ভাবে পিটানো হলো, যে ছবিগুলো আমরা দেখলাম, এগুলোকে মিথ্যে, এগুলোকে সব মিথ্যে। রাজু ভাস্কর্যের সামনে রাতের বেলা বিরিয়ানি খাওয়ানো হলো, বাইরে থেকে মাস্তান ভাড়া করে নিয়ে এসে। আমি তো মাস্তানি বলবো, যাদের হাতে লাঠি, হেলমেট, যারা আবার নিরপরাধ সন্তানদেরকে কারা এগুলো করবে? যে ছেলেটি একজন মোল্লা অস্ত্র হাতে গুলি করলো আমার নিরস্ত্র ছাত্রদের প্রতি, তাকে কি এখন পর্যন্ত আইনের আওতায় আনা হয়েছে? যারা লাঠি নিয়ে বীর দর্পে হামলা করলো, শত শত ছেলেমেয়েদেরকে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসারত অবস্থায় ছাত্রদের প্রতি যারা হামলা করলো, তারা কারা? তারা তো সরকার দলের ছাত্র সংগঠন। তাদের বিচার চাওয়া কি অন্যায়? তাদের বিচার চাওয়া অন্যায়? তাদের শাস্তি চাওয়া কি অন্যায়? স্বাধীনতার 53 বছর পরে কেন মুক্তিযুদ্ধের নাতি নাতনিদের কি অবদান এই জাতি গঠনের জন্য? আপনি 30% কোটা মুক্তিযোদ্ধাকে দেন, কোনো আপত্তি নাই। 30% কোটা মুক্তিযোদ্ধার সন্তানদেরকে দেন, কোনো আপত্তি নাই। কেন 0.5% মাননের জন্য 30% কোটা সংরক্ষিত করতে হবে? কে উপকারিত হবে, কে উপকার হবে না, কে লাভবান হবে, কে লাভবান হবে না, কিচ্ছু দরকার নেই। আমার সংবিধানে বলা আছে যে অনগ্রসর জাতিকে কোটা দেওয়া লাগবে। আপনি দেন, আপনি ডিসেবল পিপুল যারা তাদেরকে দেন, প্রতিবন্ধী যাদেরকে আপনি দেন, ট্রাইবাল পিপুলকে আপনি দেন। তারপরেও যদি আপনি রাখতে চান, আপনি 5% রাখেন মুক্তিযোদ্ধার সন্তান নাতি নাতনিদের জন্য। যদিও নাতি নাতনিদের ব্যাপারে আমার চরম আপত্তি। মুক্তিযুদ্ধ এই দেশের সূর্য সন্তান, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, মমত্ববোধ আছে। তারা জীবনে রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করেছেন, মানচিত্র দিয়েছেন। তাদেরকে দেন, আরো সুবিধা দেন। আপনি একজন ভুয়া মুক্তিযোদ্ধা 7 জন লোকের চাকরি দিয়েছে বগুড়াতে, আজ পর্যন্ত তাকে আইনের আওতায় আনা হয়েছে। 2 জন মন্ত্রী ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেটের জন্য আবেদন করেছেন, জামুকা তাদেরকে বাতিল করে দিয়েছে, শাস্তি দিয়েছেন তাদেরকে। 4 জন সচিব আমার জানা মতে ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট সংগ্রহ করে রাষ্ট্রীয় কোষাগার থেকে টাকা নিয়েছেন, আজ পর্যন্ত ফিরে দিয়েছেন। মুক্তিযুদ্ধের পরে আমরা 1 লক্ষ বা 97,000 মুক্তিযোদ্ধার তালিকা আমরা পাইলাম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কাছ থেকে। সেই মুক্তিযুদ্ধ এখন 2,38,000 হয়ে গেল। 2,19,000-এর মতো আপনি ভাতা দিচ্ছেন। আপনি মুক্তিযোদ্ধাকে আরো বাড়ি করে দেন, ভাতা দেন, গাড়ি দেন, আরো সম্মান দেন, কোনো অসুবিধা নাই। কৃতজ্ঞ চিত্তে জাতি তাদের এই অবদানকে স্মরণ করবে, আপনি দেন। কিন্তু নাতি নাতনি কেন?
তারপরে যে বঙ্গবন্ধু যে মুক্তিযোদ্ধাদেরকে এই সুযোগ দিলেন অন্তর্বর্তীকালীন সময়ের জন্য, স্বাধীনতার 53 বছর চলে যাওয়ার পরে অন্তর্বর্তীকালীন শেষ হয়নি। এটা কতদিন পর্যন্ত কন্টিনিউ করবেন? আপনি বলেন কতদিন পর্যন্ত করবেন? জাতি জানুক আপনি কোন জায়গায় যেতে চান, সেটা জাতিকে আপনি বলেন। কেন মনির আমাকে টক শোতে দাঁড়িয়ে লক্ষ লক্ষ ছাত্ররা, লক্ষ লক্ষ মানুষরা দেখছে, তাদেরকে বিবেকের প্রশ্নে একজন সহ আলোচক প্রশ্ন করবেন? আমি আমার বিবেক অত্যন্ত পরিষ্কার, সত্যকে সত্য বলি, মিথ্যাকে মিথ্যা বলি। সেটা যদি বিএনপির বিরুদ্ধে বলতে হয় বিএনপির বিরুদ্ধেও বলি, যদি আওয়ামী লীগের পক্ষে বলতে হয় সেটাও বলি। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে তো আমি একটা সমালোচনা করিনি। আমি শুধু এইটুকু বলেছি, মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যের পরে সকল পক্ষ সহনশীল আচরণ করবে। কেন গুলি ফুটলো, কেন টিয়ার শেল ফেলানো হলো, কেন সাউন্ড গ্রেনেড মারা হলো, কেন কেন এখনো ঢাকা শহরে আতঙ্কের ভূতের রাজনীতি পরিণত হয়েছে? কারা করছে এগুলো? আমি তো কোনো ব্যক্তির নাম বলিনি, কোনো দলের নাম বলিনি। আমি কি আমার কথা বলেছি? উনি বারবার বলছেন যে দায়িত্বশীল সংগঠন হল থেকে গেছে। হল তো বন্ধ হয়েছে আজকে, হল তো কালকে বন্ধ হয়নি। আর এই ঘটনাটা ঘটেছে কালকে, গতকালকে সমস্ত মেইন স্ট্রিম মিডিয়াতে প্রকাশিত হয়েছে। সেই তথ্যটা আমি দিয়েছি। যদি 15 বছর যদি তারা সাধারণ ছাত্রকে ঠিক এভাবে দাবিয়েছে, কোন শান্তিপ্রিয় ছাত্রদেরকে হলে তারা থাকতে দেয়নি, নির্যাতন করেছে। আমি শুধু এইটুকু বলছি যে ইতিহাস কত নির্মম, যে যখন সুযোগ এসেছে সাধারণ ছাত্র তখন তারা ক্যাম্পাস থেকে পালিয়ে গিয়েছে। আবারও বলছি, ক্যাম্পাস থেকে পালিয়ে গিয়েছে। এটা তাদের কৃতকর্মের ফল, এটাই তাদের কৃতকর্মের ফল। স্বাধীনতার যুদ্ধে যারা বিরোধিতা করেছে তাদেরকে দেখলে আমরা রাজাকার বলি, এটা তাদের কৃতকর্মের ফল। কিন্তু আপনি আপনার মতের সাথে একমত না হলেই আপনি একটা ট্যাগ মার্ক রাজাকারে লাগিয়ে দেবেন। যাদের জন্ম 80 সনে, যাদের জন্ম 90-এর দশকে, তাদেরকে আপনি রাজাকার লাগিয়ে দেবেন। স্কুল কলেজের ছাত্ররা আপনি রাজাকার বলে দেবেন। এটা তো হয় না, এটা গ্রহণযোগ্য হয় না, পাবলিক এটা ভালোভাবে নেয় না। আজকে যে 7-6টি পরিবার আজকে হারালো, আপনি ক্ষতিপূরণ দেবেন। কি হবে এই ক্ষতিপূরণ দিয়ে? ওই মা কি তার সন্তানকে বুকে জড়িয়ে বাবা বলে ডাকতে পারবে? এই সন্তানটি তার মাকে জড়িয়ে মা বলে ডাকতে পারবে? যে বোনটি আহাজারি করছে, সেই বোনটির এই যে অপূর্ণতা, আহাজারি, আপনি কোনো টাকার অঙ্কে সেটাকে আপনি মনে করতে পারবেন? এর প্রতিবাদ আমি করবো না। কেন এটি হলো? কেন এই ছোট্ট একটি ঘটনা আলোচনার টেবিলে নেওয়া গেল না, সমাধান করা গেল? আপনি বিবেকের কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে যখন রাষ্ট্রীয় সর্বোচ্চ জায়গা থেকে তুইতুকারি করা হয়, কোথায় যায় তাদের বিবেক? সেই বিবেকগুলো তো ভোতরা হয়ে গেছে, পচে গেছে এই বিবেকগুলো। এখনো আমাদের মতো কিছু শিক্ষক আছে বলেও কিন্তু দেশটা বেঁচে আছে। কোটি কোটি টাকা দেশ থেকে চুরি হয়ে যাচ্ছে রাজনীতির নামে। কারা করছে এগুলো? আমি বারবার বলার চেষ্টা করছি, এই ছাত্র রাজনীতিকে পছন ধরার জন্য রাজনীতিকে বিরাজনীতিকরণের যে একটি সুদূর প্রসারী ষড়যন্ত্র, সেটি এখানে আছে কিনা এটাকে খতিয়ে দেখতে হবে। কেন লাঠি হাতে বহিরাগত লোককে কে নিয়ে আসলো? আজকে আইন শৃঙ্খলা বাহিনী, আমি যদি প্রশ্ন করি, আজকে আইন শৃঙ্খলা বাহিনী অনেক রকমের তৎপরতা, কিন্তু যেদিন 15 তারিখে যেদিন নির্বিচারে আমার সন্তানদেরকে আহত করা হলো, মারা হলো, আমার কন্যাদের গায়ে হাত তোলা হলো, কোথায় ছিল আইন শৃঙ্খলা বাহিনী? একজনকে ধরেছে, একটি মাঝখানে যে কি কোনো ভূমিকা রেখেছে? যদি রাখতো তাহলে জাতি যে লজ্জিত হলো, অপমানিত হলো, বিব্রত হলো সারা বিশ্বের কাছে, মিডিয়ার কাছে, যে আমরা আমাদের কন্যাদেরকে, মেয়েদেরকে পর্যন্ত সম্মান করতে পারি না। কারা তারা? তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র? তারা কি ছাত্রলীগ? আমি বিশ্বাস করতে চাই না। তারা তো মাস্তান, পাড়া পড়শির এই সব টোকাই শ্রেণীর লোকেরা, তারা লাঠি হাতে আসে। যারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কি, বিশ্ববিদ্যালয় কি, শিক্ষক কি, তারা জানে না। এই জায়গা থেকে আলোচনা করা, এই জায়গায় সমালোচনা করা, বিবেকের প্রশ্নের জায়গায় দিতে হবে। দয়া করে টকশোতে যারা আসেন, ব্যক্তিগত আক্রমণ থেকে দূরে রাখবেন। কেউ কারু চেয়ে কিন্তু অসম্মানিত নয়, কেউ কারু চেয়ে কম কিন্তু শিক্ষিত নয়। দয়া করে ভবিষ্যতে এই বিষয়গুলো নিয়ে সচেতন আমাদের সবারই হওয়া উচিত। অন্যের বিবেক নিয়ে ঘাটাঘাটি করার দরকার নাই। নিজের আয়নার সামনে দাঁড়িয়ে আমরা যেন প্রত্যেকেই আমার নিজের বিবেকের বিচারটা আমরা করি, তাহলে জাতি সামনের দিকে এগিয়ে যাবে। আমরা এই 52 বছর 53 বছরের এই খিস্তি খেউড়ি করার জন্য এই টকশোতে আসার দরকার নেই। জাতি সব দেখে, জাতি সব বোঝে, জাতি সব সময় মতো তার সঠিক রায়টি দেয়। এটা মনে রাখতে হবে। আমি স্পষ্ট করে বলি যে জাতি যদি তার ভোটাধিকারে ফিরিয়ে পায় এবং যদি তার ভোটটা যদি নির্ভয়ে প্রয়োগ করতে পারে, তারা ভুল সিদ্ধান্ত নেবে না। মনে একদম ভুল চিন্তা নেবে না। এ সমস্ত জুলুম, অন্যায়ের প্রতিবাদ কিন্তু সেই দিন হবে। জাতি সেই দিনটার অপেক্ষায় আছে। মানে জাতি সত্য কথা শুনতে চায়, সত্য ভোগ করতে চায়, এবং স্বাধীনতার যে মূল চেতনা, সেই মূল চেতনা শোষণ মুক্ত বাংলাদেশ, বঞ্চনা মুক্ত বাংলাদেশ, বৈষম্য মুক্ত বাংলাদেশ, সেই বৈষম্য বিরোধী যে কোটা, সেই বৈষম্য ভিন বাংলাদেশ তৈরি করার যে চলমান আন্দোলন, সেই আন্দোলনে
অধিকাংশ মানুষ কিন্তু এক জায়গায় দাঁড়িয়েছে যে কোটাটি সংস্কার হওয়া দরকার। আজকে সকল শ্রেণী পেশার মানুষ কোটা সংস্কার, আমরাও আজকে আমার জোরালো বক্তব্য দিয়ে সকল পক্ষকে দায়িত্বশীল আচরণ করে এই ঘটনা যেন আলোচনার টেবিলে সমাধান হয়, সেই আহ্বানটা একজন শিক্ষক হিসেবে জাতির কাছে রেখে অনুরোধ রেখে আমি শেষ করছি।